হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ লেসন 9 দ্য বার্ডস আই অর্থাৎ পাখির চোখ এই যে গল্পটি রয়েছে, এই সমস্ত গল্পটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা এই ভিডিওটিতে সলভ করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে আমরা শুরু করি। ক্লাস 5-এর আগের যে লেসনগুলো রয়েছে সেগুলি আমরা অলরেডি আপলোড করেছি, তো তার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে অথবা চ্যানেলের মধ্যে গিয়েও তোমরা সেই ভিডিওগুলিকে চাইলে দেখতে পারো। তো চলো আজকে আমরা দ্য বার্ডস আই এই গল্পটিকে পড়ি এবং ওখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেগুলি আমরা সলভ করব। তো এখানে প্রথমে কি দেওয়া আছে, লেটস বিগিন, চলো শুরু করি। এখানে বলা হচ্ছে হেয়ার আর সাম স্টেটমেন্টস, এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ইফ ইউ অ্যাগ্রি টিক ইন ইয়েস, যদি তুমি এই স্টেটমেন্টগুলিকে এগ্রি করো বা রাজি হও বা তোমার যেটা সঠিক মনে হয় তাহলে তুমি ইয়েস এটাতে ঠিক দেবে। ইফ ইউ ডিসএগ্রি টিক ইন নো, যদি তুমি এটাতে রাজি না হও বা তোমার এটা সঠিক না বলে না মনে হয় তাহলে তুমি এখানে নো এই ঘরে টিক চিহ্ন দেবে। তো স্টেটমেন্টগুলি আমরা প্রথমে দেখে কী দেওয়া আছে। আই লাইক টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। তো যদি তুমি গল্পের বই পড়তে পছন্দ করো তাহলে ইয়েস এখানে ঠিক দেবে, আর যদি না গল্পের বই পছন্দ না করো পড়তে তাহলে নো এখানে টিক চিহ্ন দেবে। বুঝবে, যে কোনো একটিতে টিক চিহ্ন দিতে হবে। এরপর দেওয়া আছে আই লাইক টু রাইট আ স্টোরি অন মাই ওন, আমি আবার নিজের গল্প লিখতে পছন্দ করি। যদি তুমি নিজের গল্প লিখতে পছন্দ করো তাহলে ইয়েস, যদি না করো তাহলে হচ্ছে নো। এরপর দেওয়া আছে আই ডোন্ট লাইক টু টেল আ স্টোরি টু আদার্স, আমি অন্য কাউকে গল্প বলতে পছন্দ করি না। যদি এটা তোমার ঠিক হয় তাহলে ইয়েস, আর যদি পছন্দ করো তাহলে এখানে দেবে নো। ওকে, আর যদি পছন্দ না করো তাহলে হচ্ছে ইয়েস। এরপর দেখা যাচ্ছে কি আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ, আমি গল্প শুনতে পছন্দ করি না। যদি তুমি গল্প শুনতে পছন্দ না করো তাহলে ইয়েস, আর যদি গল্প শুনতে পছন্দ করো তাহলে এখানে নো এখানে দিতে হবে। ওকে, এরপর দেওয়া আছে আই লাইক ঠাকুরমার ঝুলি, আমি ঠাকুরমার ঝুলি পছন্দ করি। যদি ঠাকুরমার ঝুলি তুমি পছন্দ করো তাহলে ইয়েস, আর যদি না করো তাহলে নো, যে কোনো একটিতে টিক দিতে হবে। এরপর দেওয়া আছে কি আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফোনটে, আমি নন্টে ফোনটের যে কমিক বা কমেডি যেটা রয়েছে সেটা আমি পছন্দ করি। তো যদি তুমি পছন্দ করো তাহলে ইয়েস করে দিতে হবে, আর যদি না করো তাহলে নো। এরপর দেওয়া আছে আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণ, আমি রামায়ণ সম্পর্কে শুনেছি। ওকে, রামায়ণ যে যেটা রয়েছে সেটা সম্পর্কে আমি শুনেছি। যদি তুমি শুনে থাকো তাহলে ইয়েস, আর যদি না শুনে থাকো তাহলে নো এই ঘরে দিতে হবে। এরপর দেওয়া আছে কি না আই হ্যাভ হার্ড অ্যাবাউট মহাভারত, আমি মহাভারত সম্পর্কেও শুনেছি। তো মহাভারত সম্পর্কে যদি তুমি শুনে থাকো তাহলে ইয়েস, আর যদি না শুনে থাকো তাহলে নো, যে কোনো একটি করে টিক চিহ্ন দিতে হবে। এরপর যে আমাদের মূল টেক্সট বা মূল গল্প রয়েছে সেটা আমরা এখন পড়ব। তো লেটস রিড, চলো পড়ি। তো প্রথমে কি দেওয়া আছে, ইট ওয়াজ আ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল আর সানি মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল, অর্থাৎ এটি একটি উজ্জ্বল এবং রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। যে গল্পটা আমরা এখন পড়ব সেটা হচ্ছে একটি সকালবেলাকার একটি গল্প, যখন সূর্যের রোদটা যখন ঝলমল করে দিচ্ছিল এরকম। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. তো woodland মানে কি বনভূমি। ওকে, বনের যে জঙ্গল সেই জঙ্গলের যে জায়গা রয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে উডল্যান্ড। তো অল্প বয়সী ছেলেদের একটি বিশাল দল তাদের ধনুক ও তীরগুলি নিয়ে বনভূমির জমিতে জড়ো হয়েছিল। গ্যাদার মানে কি জড়ো হয়েছিল। বৌস মানে হচ্ছে তীর, আর বৌস মানে হচ্ছে কি ধনুক, এবং অ্যারোজ মানে হচ্ছে কি তীর। ওকে, তো একদল অল্প বয়সী ছেলে সেই জঙ্গলে এসে জমা হয়েছিল তীর ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, অর্ডিনারি মানে কি সাধারণ, কিন্তু তারা কেবল সাধারণ কোনো ছেলে কিন্তু ছিল না, অর্ডিনারি কোনো ছেলে ছিল না। তো তারা কীরকম ছেলে ছিল, দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তো তারা ছিল কারা না, তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। তো 100 কৌরবদের 100 ভাই ছিল এবং পাণ্ডবদের ছিল 5 ভাই। তো তারা ছিল সেই রাজার ছেলে পাণ্ডব আর হচ্ছে কৌরব। দ্য 5 পাণ্ডবাস ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবাস ব্রাদার্স ওয়ার কাজিনস। তো যারা 5 ভাই ছিল কি পাণ্ডব এবং 100 ভাই যে কৌরব তারা ছিল কি খুড়তুতো এবং কাকাতুতো ভাই আর কি। ওকে, কাজিন ছিল, কাজিন মানে কাকাতুতো খুড়তুতো বা জেঠতুতো যে ভাই সেটাকে বলা হয় কাজিন। তো তারা সেরকম ভাই ছিল। এরপর কি আছে, বাট আ ফিয়ার্স রাইভারলি বিটুইন দেম বিগেন টু গ্রো ইভেন ওয়েন দে ওয়ার অনলি চিলড্রেন। রাইভারলি মানে কি প্রতিদ্বন্দ্বী। ওকে, ফিয়ার্স মানে হচ্ছে খুব বেশি আর কি, কিন্তু ফিয়ার্স রাইভারলি বিটুইন দেম টু গ্রো ইভেন ওয়েন দে
ওয়ার অনলি চিলড্রেন। তো এমন কী হয়েছে, তারা তবে তাদের মধ্যে একটি চরম প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে শুরু করেছিল, এমনকি যখন তারা কেবলমাত্র শিশু ছিল, অর্থাৎ শৈশববেলা থেকে তাদের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে গিয়েছিল, ওকে, ছোটোবেলা থেকেই। দেন দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। ওকে, উইপন্স মানে কি অস্ত্র শস্ত্র, আর দ্রোণাচার্য হচ্ছেন এই যে বাচ্চা, এই শিশুদের যে গুরু, ওকে, সেই গুরুর নাম হচ্ছে কি দ্রোণাচার্য। তো কী বলা হচ্ছে, রয়্যাল চিলড্রেন মানে রয়্যাল মানে হচ্ছে কি রাজ পরিবারের যে শিশু, তাদেরকে বলা হয় রয়্যাল। তো রয়্যাল রাজ পরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল। তো অস্ত্র কীভাবে চালাতে হয় সেগুলো দ্রোণাচার্যের কাছ থেকে তারা শিখতো, ওকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তো এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে না, দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে, ওকে। তো দ্রোণাচার্য ছিলেন সেই সময়ের অন্যতম সেরা যোদ্ধা। তো যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় দ্রোণাচার্য ছিলেন একজন বিশিষ্ট একজন যোদ্ধা ছিলেন, ওকে। ওয়ারিয়ার্স মানে হচ্ছে যোদ্ধা। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরশুরাম। তো হি বলতে এখানে দ্রোণাচার্যের কথা বলা হচ্ছে। তো তিনি কার কাছ থেকে শিখেছিলেন, সিক্রেট মানে হচ্ছে গোপন। তো পরশুরামার কাছ থেকে তিনি শক্তিশালী অস্ত্রের গোপন কথা শিখেছিলেন। তো হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপেন্স ফ্রম পরশুরাম। তো দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে তিনি শিখেছিলেন যে অস্ত্রের যে গোপন কথা বা গোপনীয় যে ব্যাপার শস্ত্র চালানো, সেটা তিনি পরশুরামের কাছ থেকে শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। ওকে, পাণ্ডব এবং কৌরবগণ শিখতে তৎপর ছিল, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস তারা শিখে ফেলতো আর কি। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। ওকে, দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, অর্থাৎ তারা শীঘ্রই খুব বিভিন্ন দক্ষতা শিখে ফেলেছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, স্কিলস মানে হচ্ছে দক্ষতা। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র চালানোর যে ব্যাপার সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শিখে ফেলেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স। তো সমস্ত রাজকুমাররা সমস্ত অস্ত্রের ব্যবহার শিখেছিল, ওকে। উইপেন্স মানে হচ্ছে অস্ত্রশস্ত্র, লার্নড মানে শিখেছিল, প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমার। তো সমস্ত রাজকুমাররা সমস্ত অস্ত্রশস্ত্র কীভাবে চালাতে হয় সেগুলো তারা শিখে নিয়েছিল। এখানে তার পিকচার একটি দেওয়া আছে, ওকে। এরপর কি বলা হচ্ছে, ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স। তো তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দসই অস্ত্র ছিল, এক একজনের এক একটা পছন্দের এক একটা অস্ত্র ছিল, যেটা তারা খুব বেশি ভালো করে চালাতে পারতো আর কি, ওকে। তো ফেভারিট মানে হচ্ছে প্রিয়, এক একজনের এক একটা প্রিয় অস্ত্র ছিল। যেমন এখানে বলা হচ্ছে দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। তো মেস মানে হচ্ছে কি গদা, ওকে। যেমন দুর্যোধন এবং ভীমের যে প্রিয় যে অস্ত্র সেটা হচ্ছে কি মেস, অর্থাৎ দুর্যোধন ও ভীম গদার পক্ষে ছিল, ওকে। এরা দুজন গদাটাকে খুব বেশি ভালো চালাতে পারতো। এরপর দেওয়া আছে কি, যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার মানে কি বর্ষা। তো যুধিষ্ঠিরের চয়েস কী ছিল, পছন্দের কী ছিল, যুধিষ্ঠিরের পছন্দের যে অস্ত্র সেটা হচ্ছে বর্ষা, অর্থাৎ যুধিষ্ঠির বর্ষাটাকে বেশি ভালো চালাতে পারত। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বাউজ অ্যান্ড অ্যারোস। তো অর্জুন ফ্যাসিনেটেড মানে কি খুব বেশি মুগ্ধ বা খুব বেশি পছন্দের, যেটা সেটাকে বলা হয় ফ্যাসিনেটেড। তো অর্জুন ধনুক ও তীর দ্বারা অর্জুন মুগ্ধ হয়েছিল, অর্থাৎ অর্জুন তীর ধনুকটাকে খুব বেশি ভালো করে চালাতে পারতো, অর্থাৎ এটা ছিল তার প্রিয় অস্ত্র। এরপর কি আছে, দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ড। তো টুইন্স মানে হচ্ছে কি যমজ, ওকে। টুইন্স মানে হচ্ছে যমজ। তো নকুল এবং সহদেব এই দুজন যমজ ছিলেন। তো নকুল এবং সহদেবের তরোয়াল দিয়ে সর্বাধিক স্বাচ্ছন্দ্য বোধ করতো, অর্থাৎ নকুল এবং সহদেবের যে কমফোর্টেবল, অর্থাৎ তারা যেটা বেশি ভালো চালাতে পারতো যে অস্ত্রটা সেটা হচ্ছে কি সোর্ড, অর্থাৎ তরোয়াল, ওকে। তো তরোয়াল তারা বেশি ভালো করে চালাতে পারতো, অর্থাৎ এটা তাদের প্রিয় অস্ত্র ছিল। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। ডিসিপলস মানে হচ্ছে কি শিষ্য, ওকে, বা স্টুডেন্ট। তো গুরু বলতে কি দ্রোণাচার্য যে গুরু ছিলেন তিনি তার সমস্ত শিষ্যদের ইকুয়ালি মানে সমানভাবেই কিন্তু সবাইকে এক চোখেই দেখতেন, সবাইকেই সমানভাবে ট্রিট করতেন। কাউকে তিনি কম ভালোবাসা এবং বেশি ভালোবাসা এরকম করতেন না, সবাইকে তিনি সমানভাবে ভালোবাসতেন বা একই চোখে দেখতেন। But he liked Arjuna the most because Arjuna practiced his art with a great concentration. কিন্তু কী হতো, he liked Arjuna the most, কিন্তু তিনি অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন। বিকজ কারণ কি না, অর্জুনা প্র্যাকটিসড হিজ আর্ট উইথ আ গ্রেট কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি না মনোযোগ। গ্রেট কনসেন্ট্রেশন মানে অত্যন্ত মনোযোগ সহকারে সে তার
যে তাকে যেটা শেখানো হতো তার অনুশীলনগুলো সেগুলো খুব ভালোভাবে শিখত কে অর্জুন। তাই অর্জুনকে তিনি বেশি পছন্দ করতেন গুরু দ্রোণাচার্য। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সুন মানে কি শীঘ্রই, সে বলতে এখানে কাকে বলা হচ্ছে না, অর্জুনকে। অর্থাৎ শীঘ্রই অর্জুন খুব বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল মানে সকলের মধ্যে, আর্চার মানে হচ্ছে কি ধনুর্বিদ, অর্থাৎ তীর ধনুক চালানোকে যে চালায় তাকে বলা হয় কি আর্চার। অর্থাৎ সে সকলের মধ্যে সবথেকে সেরা ধনুর্বিদ হয়ে উঠলো খুব তাড়াতাড়ি আর কি, কে না অর্জুন। নেক্সট কি আছে, দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। তো এখানে কী বলা হচ্ছে না, দুর্যোধন ও তার ভাই দুঃশাসন মোটেই এটা পছন্দ করেনি বা পছন্দ করতো না। কোনটা না, যে অর্জুনকে গুরু দ্রোণাচার্য যে একটু বেশি পছন্দ করতেন এবং সে সবথেকে ভালো একজন তীরন্দাজ হয়ে উঠেছিল, এই ব্যাপারটা দুর্যোধন এবং দুঃশাসন কিন্তু পছন্দ করতো না বা এটা খুব ভালো মনে তারা নিত না। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস। সাইলেন্টলি মানে কি নিঃশব্দে বা চুপচাপ, যেটা সেটাকে বলা হয় সাইলেন্টলি। আর ফিলিং অফ ডিসলাইক মানে হচ্ছে কি পছন্দ, অপছন্দের একটা ফিলিং বা অপছন্দের একটা অনুভূতি তাদের হৃদয়ের মধ্যে কি বেড়ে উঠেছিল, কাদের বিরুদ্ধে, পাণ্ডবদের বিরুদ্ধে। ওকে, অর্থাৎ চুপচাপ পাণ্ডবদের প্রতি তাদের অন্তরে অপছন্দের অনুভূতি বৃদ্ধি পেয়েছিল, কার, কৌরবদের, অর্থাৎ দুঃশাসন এবং দুর্যোধনের ভেতরে এই অপছন্দের বিষয়টা বেড়ে উঠেছিল। ওকে, পাণ্ডবদের বিরুদ্ধে। তো নেক্সট কী বলা হচ্ছে, ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। তো ওয়ান ডে মানে কি একদিন, দে ওপেনলি মানে খোলাখুলিভাবে, ক্রিটিসাইজড মানে সমালোচনা করলো। অর্থাৎ দুঃশাসন এবং অর্জুন বলে ফেললো কি, ক্রিটিসাইজড দেয়ার গুরু, তাদের গুরু দ্রোণাচার্যকে এটা বলে ফেললো কি না, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনের প্রতি তাদের গুরু দ্রোণাচার্য যে একটি পছন্দ করতো অর্জুনকে বেশি। তো এ বিষয়ে গুরু দ্রোণাচার্যকে তারা কী করলো না, সমালোচনা করলো, অর্থাৎ এর বিরোধিতা করলো আর কি। ওকে, তো একদিন তারা তাদের গুরুকে অর্জুনের প্রতি অনুগ্রহ করার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছিল। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি মানে কি না, তীর ধনুক চালানোর ক্ষেত্রে। তো তারা বলল কি, যে তারা তাকে বলেছিল যে তারা তীরন্দাজিতে কোনো অংশে কম দক্ষ ছিল না। অর্থাৎ দ্রোণাচার্য এবং দুঃশাসনা যারা আছে কৌরবদের বংশে, তারা বলছে কি আমরাও কিন্তু অর্জুনের থেকে কম স্কিলফুল নয়, আমরাও কিন্তু দক্ষ। ওকে, তো এরপর অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তো অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তারা যে সমালোচনা করলো গুরু দ্রোণাচার্যকে, এই সমালোচনাটার উত্তর দেওয়ার জন্য দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট, একটা পরীক্ষার প্রতিযোগিতা করলেন, পরীক্ষার আয়োজন করলেন। টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের মধ্যে কে সবথেকে ভালো তীরন্দাজ সেটা বেছে নেওয়ার জন্য। ওকে, সেটা বেছে নেওয়ার জন্য গুরু দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করলেন। নেক্সট কী দেওয়া আছে দেখো, অন দ্যাট পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার। গুরু দ্রোণাচার্য সমস্ত ছাত্রদের অর্থাৎ তার শিষ্যদের বললেন জড়ো হতে, একত্রিত হতে। কোথায়? বাই দ্য উডল্যান্ড, অর্থাৎ সেই বনভূমিতে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের কাছে যে বনভূমি সেখানে তাদেরকে একত্রিত হতে বললেন। হি হ্যাড প্লেসড আ উডেন বার্ড, এবং তিনি একটি কাঠের একটি পাখিকে তিনি একটি প্লেস করলেন বা রাখলেন। কোথায় রাখলেন? উইথ দ্য প্রমিনেন্টলি পেইন্টেড আই, এবং সেই কাঠের যে পাখি, সেই পাখিটাতে একটা তিনি চোখ এঁকেছিলেন, যেটা স্পষ্টভাবে একটা চোখ এঁকেছিলেন। প্রমিনেন্টলি মানে কি স্পষ্টভাবে। অন ওয়ান অফ দ্য ট্রিজ, এবং সেটা সেই কাঠের পাখিটাকে তিনি একটা গাছে রেখে দিলেন আর কি। ওকে, তো এরপর দ্য টিচার কল্ড অল দিস ডিসিপলস অ্যান্ড সেড। তো দ্য টিচার বলতে কি? গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদের ডাকলেন এবং বললেন, লুক মাই চাইল্ড, বললেন কি দেখো আমার বাচ্চারা, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটা কাঠের উডেন বার্ড, একটা কাঠের পাখি একটু দূরে একটা গাছে রাখা আছে। ওকে, রেখে দেওয়া হয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাকে
ওই কাঠের যে পাখি আছে সেখানে হিট করতে হবে বা তীর ছুটতে হবে এক্স্যাক্টলি ইন হিজ আইস, একদম ঠিক তার চোখে, পাখির যে চোখটা আঁকা হয়েছে সেই চোখে তোমাকে তীর ছুটতে হবে বা তীর মারতে হবে। আর ইউ রেডি, তোমরা কি প্রস্তুত এর জন্য? তো এরপর শিষ্যরা কি বলল, এভরি ওয়ান নোডেড, নোডেড মানে কি মাথা নাড়িয়ে কোনো কিছুতে সম্মতি দেওয়া, তো তারা প্রত্যেকেই মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। তো প্রথমে কী করা হলো, এল্ডেস্ট মানে সব থেকে বড়ো যে যুধিষ্ঠিরকে আমন্ত্রিত করা হলো টু ট্রাই হিজ স্কিল, তার দক্ষতাকে চেষ্টা করার জন্য বা তাকে পরীক্ষা করার জন্য। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত হয়ে গেছে তীর মারার জন্য, ওকে, দুর্যোধন আস্ট, সেই সময় দুর্যোধন তাকে জিজ্ঞাসা করলো কি, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি, যুধিষ্ঠির আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি, তুমি কি দেখতে পাচ্ছ? ওকে, এটা দুর্যোধন কে দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলো। যুধিষ্ঠির কি রিপ্লাই দিল না, যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি মানে কি নির্দোষভাবে আর কি, ওকে, অর্থাৎ নীরব, যেটাকে বলা হয় একদম নম্রভাবে উত্তর দিল কি না, গুরুদেব আই ক্যান সি ইউ, গুরুদেব আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি গাছটাকে দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি আমার চারপাশে যে লোকজন আছে সেগুলোকে দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড এবং গাছের উপরে যে পাখিটাকে আপনি রেখেছেন সেই পাখিটাকে দেখতে পাচ্ছি, তো এই জিনিসগুলোকে আমি দেখতে পাচ্ছি। এরপর দ্রোণাচার্য কী বললেন, দ্রোণাচার্য রিপ্লাইড অলরাইট, তো দ্রোণাচার্য রিপ্লাই করলেন, উত্তর দিলেন ঠিক আছে, লিভ ইউর বোজ অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, ঠিক আছে তুমি তোমার তীর ধনুক রাখো এবং চলে যাও। তো নেক্সট যুধিষ্ঠির কী বলছেন, যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, তো একথা শুনে যুধিষ্ঠির একটু অবাক হয়ে গেল, ওকে, বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুকে ওবে মানে কি মান্না, ওকে, মান্য করা বা মেনে চলা, কারো কথা মেনে চলা, তিনি গুরুর কথা মেনে চলেন, তাই গুরু যেটা বললেন সেটা তিনি করলেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোশ্চেন, তো সে চুপচাপ তার সে ভাইদের কাছে সে ফিরে গেল কোনো প্রশ্ন না করে, উইদাউট অ্যানি কোশ্চেন মানে প্রশ্ন, কোনো রকম প্রশ্ন না করে, ঠিক আছে, তিনি তার ভাইদের কাছে ফিরে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, ওকে, তো এরপর দুর্যোধনের পালা আসছে, ঠিক আছে, কৌরবদের যে সব থেকে বড় দুর্যোধন তার পালা, সে এবার তীর ছুড়বে। দুর্যোধন আস্ট ও দ্য এল্ডেস্ট দ্রোণাচার্য আস্ট ও দ্য এল্ডেস্ট ব্রাদার of Kaurava, may I know what is visible to you at this movement? ওকে, তো গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, ওকে, দুর্যোধনকে যে কৌরবদের সব থেকে বড় ভাই তুমি, ঠিক আছে, তুমি মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ, তোমার কাছে তুমি এখন কি দেখতে পাচ্ছ বা তোমার কাছে কি দর্শনীয় অ্যাট দিস মুভমেন্ট, এই যে তুমি যে তোমাকে যেটা করতে দেওয়া হয়েছে সেখানে তুমি কি দেখতে পাচ্ছ, ওকে, এটা দুর্যোধন জিজ্ঞেস করলো, দ্রোণাচার্য জিজ্ঞেস করলো, ওকে। তো এরপর দুর্যোধন রিপ্লাইড, তো দুর্যোধন রিপ্লাই দিল, উত্তর দিল কি না, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি পাখিটাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি গাছটাকে দেখতে পাচ্ছি, দ্য লিভস এবং গাছের যে পাতা সেগুলো দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস ফল দেখতে পাচ্ছি, আনাদার বার্ড এবং অন্যান্য যে পাখি রয়েছে ওই পাখিটা ছাড়াও সেই পাখিগুলোকে আমি দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, কিন্তু দুর্যোধনের কথা শেষ না হতেই, ওকে, দ্রোণাচার্য বললো কি ইউ ক্যান গো, তুমি যেতে পারো, ওকে, দুর্যোধনের কথা সম্পূর্ণ না হতেই গুরুদেব বললেন কি তুমি এখন যেতে পারো। তো এর ফলে কী হলো, দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, তো এটি দুর্যোধন খুব রেগে গেলেন আর কি, ওকে, দুর্যোধন রেগে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড, সে মাটিতে তীর ধনুক ফেলে দিল, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো, ওকে। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেব অ্যান্ড দ্য আদার্স, এই একই ধরনের কোশ্চেন ভীম, নকুল, ওকে, এবং সহদেব এবং অন্যান্য যারা ছিল তাদের প্রত্যেকেই এই একই প্রশ্নই করা হলো যে তোমরা কি দেখতে পাচ্ছ যখন তারা রেডি হচ্ছে তীর চালাবার জন্য সেই সময়। তো এর ফলে প্রত্যেকের উত্তরটা কী আসছিল, ফ্রম দেম টু, অর্থাৎ তাদের কাছ থেকেও দ্রোণাচার্য গট আনসার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধন, তো যুধিষ্ঠির এবং দুর্যোধন যে প্রথমে যে উত্তরগুলো দিয়েছিল এই একই ধরনের উত্তর কিন্তু প্রত্যেকেই দিল। লাস্টলি অর্থাৎ শেষ পর্যন্ত ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, অর্থাৎ শেষে যে পালা ছিল সেটাকার অর্জুন, এবং সর্বশেষে এটি ছিল অর্জুনের পালা, তো সব শেষে অর্জুন আসলো তীর চালাবার জন্য, ওকে। তো এরপর কী হলো, হি ওয়াজ রেডি উইথ হিজ বউ অ্যান্ড অ্যারো,
সে তার তীরধনুক নিয়ে প্রস্তুত ছিল, অর্জুন তার তীরধনুক নিয়ে প্রস্তুত তীর ছুঁড়বে বলে। দ্য গুরু আস্কড হিম, তারপর গুরু তাকে জিজ্ঞাসা করলো, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? অবজার্ভ মানে কি? লক্ষ্য করা। অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারবে তো তুমি এখন কী দেখতে পাচ্ছ বা তোমার দ্বারা কী পরিলক্ষিত হচ্ছে বা লক্ষিত হচ্ছে, এরকম। তো এর ফলে অর্জুন উত্তর কী দিল? I can see only the eye of the bird, replied Arjun, without breaking eye contact with his target. তো অর্জুন কি বলল? I can see only the eye of the bird. আমি শুধুমাত্র পাখির যে চোখ, সেই পাখির চোখটাকে দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুন, অর্জুন উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট, তার যে আই কন্ট্যাক্ট ছিল অর্থাৎ তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য, উইথ হিজ টার্গেট, ওকে, তার লক্ষ্য কোনো দিকে না নড়াচড়া করে সে উত্তর দিল যে আমি শুধুমাত্র পাখির চোখটাকে দেখতে পাচ্ছি। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই? তুমি কি আকাশ এবং পাখি এবং এগুলোকে, কান্ট ইউ সি দ্য ট্রি অ্যান্ড দ্য স্কাই, অর্থাৎ তুমি কি গাছ এবং আকাশ এগুলোকে দেখতে পাচ্ছ না? অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, হয়তো গাছের যে ডাল সেগুলো, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটা বসে আছে সেই ডালপালাগুলো, সেগুলো কি তুমি দেখতে পাচ্ছ না? হিজ টিচার আস্কড, তার শিক্ষক অর্থাৎ গুরুদেব জিজ্ঞাসা করলো অর্জুনকে। এর ফলে অর্জুনের উত্তরটা কী আসলো? তো অর্জুন বলছে, নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড, আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র সেই পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস, এবং আর কিছুই নয়। সেড অর্জুন, অর্জুন বলল, হোল্ডিং হিজ বউ স্টিডিলি, তার ধনুকটাকে সে স্টিডিলি মানে স্থিরভাবে ধরে রেখে এই উত্তরটা দিল। নাও দুর্যোধন ওয়াজ ভেরি হ্যাপি, এখন দুর্যোধন খুব খুশি হলো এই কথাটা শুনে, অর্জুনের এই কথাটা শুনে। হি প্রেজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তো সে অর্জুনের প্রতি, অর্জুনকে খুব প্রশংসা করলো তার ইমেন্স কনসেন্ট্রেশন, মানে তার কনসেন্ট্রেশন মানে কি? মনোযোগ। ইমেন্স মানে হচ্ছে গভীর, তার যে গভীর মনোযোগ কোনো কিছুর প্রতি, তার যে গভীর মনোযোগ, সেই মনোযোগের জন্য অর্জুনকে গুরুদেব প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, অর্থাৎ মুখে একটু হাসি নিয়ে দুর্যোধনের সেড, দুর্যোধন বলল, শুট মানে কি? এবার তুমি তীরটা ছুঁড়ে দাও। উইথ আ লাউড টুইং, মানে লাউড টুইং মানে লাউড মানে কি? জোরে শব্দ আর কি। টুইং মানে হচ্ছে যে টুংটাং তারের শব্দ, অর্থাৎ একটি উচ্চ একটা টুংটাং শব্দ করে দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, অর্থাৎ তীরটা ধনুক থেকে বেরিয়ে গেল, স্প্র্যাং মানে কি? বেরিয়ে চলে গেল আর কি। অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, এবং পাখির চোখে গিয়ে সেটা বিঁধে গেল। স্ট্রাক মানে হচ্ছে বিঁধে যাওয়া, ওকে। তো পাখির ঠিক চোখে গিয়ে তীরটা গিয়ে বিঁধে গেল। দুর্যোধনা টার্ন টু দ্য আদার প্রিন্সেস, এরপর দুর্যোধন কী করলো? দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, তো দ্রোণাচার্য অন্যান্য যে রাজপুত্র ছিল তাদের দিকে তিনি তারপর ফিরে তাকালেন। হি সেড, এবং তিনি বললেন কি না, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? দ্য রিজন অফ দিস টেস্ট, এই পরীক্ষাটা করার কারণটা কী ছিল? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে বা সর্বদা মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুকে লক্ষ্য করছো বা তোমার কোনো একটা লক্ষ্যবিন্দু আছে, যখন তুমি কোনো কিছু লক্ষ্য করছো, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তখন তুমি তোমার যে লক্ষ্য বস্তু রয়েছে বা টার্গেটটা রয়েছে সেদিকেই তোমার লক্ষ্যটা থাকা উচিত। অ্যান্ড নাথিং এলস, আর কোনো দিকে কিন্তু তোমার লক্ষ্য করা বা তাকানো কিন্তু উচিত নয়। তোমার যেটা লক্ষ্যবস্তু রয়েছে সেদিকে তোমার তাকানো বা সেটাকে লক্ষ্য করা উচিত। অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, অর্থাৎ কেবলমাত্র গভীর তীব্র মনোযোগের জন্যই কেউ লক্ষ্যটিকে আঘাত করতে পারে। ইমেন্স কনসেন্ট্রেশন মানে হচ্ছে গভীর মনোযোগ, ওকে। স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা। তো যদি গভীর মনোযোগ বা সঠিক মনোযোগ থাকে তবে কিন্তু কোনো লক্ষ্যবস্তুকে আমরা এম করতে পারি বা ঠিক করতে পারি। অল অফ ইউ স আদার থিংস like the trees, the fruits, the leaves, and the people, because you were not concentrating on the task given to you. তো এখানে কি বলা হচ্ছে না, all of you saw the other thing, মানে তোমরা প্রত্যেকে কিন্তু অন্যান্য জিনিস দেখেছিলে, যেমন হচ্ছে গাছ, ফল, পাতা, ওকে, মানুষজন। কেন? তার বিকজ, তার কারণটা কি না, ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু, তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজে তো কিন্তু তোমরা কনসেন্ট্রেট বা মনোযোগ করোনি, যার জন্য তোমরা অন্য কিছু দেখতে পেয়েছো।
ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, বলছে কি না শুধুমাত্র অর্জুনই কিন্তু তার মনোযোগটাকে স্থির করেছিল, তার সঠিক মনোযোগ ছিল, তাকে যে কাজটা দেওয়া হয়েছিল। সো নাও অল অফ ইউ নো ওয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। সুতরাং তোমরা এখন সবাই জানতে পেরেছো বা বুঝতে পেরেছো কেন অর্জুন সবথেকে ভালো ছাত্র বা ভালো একজন শিষ্য। ওকে, কারণটা তোমরা এবার সবাই বুঝতে পেরেছো। এরপর কি দ্রোণাচার্যাস দ্রোণাচার্যাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরবাস and all understood that Arjuna was indeed the best archer. তো এর ফলে কী হলো, দ্রোণাচার্যের যে পরীক্ষাটা করেছিল এই পরীক্ষাটার ফলে কী হলো, সাইলেন্স দ্য কৌরব, সমস্ত কৌরবরা যে 100 ভাই ছিল তারা সবাই চুপচাপ হয়ে গেলো। সাইলেন্স মানে কি চুপচাপ, এতে তারা চুপচাপ হয়ে গেল। অ্যান্ড অল আন্ডারস্টুড, এবং প্রত্যেকেই তারা সবাই বুঝতে পারলো কি দ্যাট অর্জুনা ওয়াজ ইন্ডিড মানে কি সত্যি সত্যি, অর্থাৎ প্রকৃতপক্ষেই অর্জুন কিন্তু ছিল কি দ্য বেস্ট আর্চার, সবথেকে ভালো একজন তীরন্দাজ বা ধনুর্বিদ, সবথেকে ভালো ছিল কি অর্জুন। ওকে, এটা প্রমাণিত হয়ে গেল। তো এটা ছিল গল্প। এরপর এখানে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলি আমরা এখন সলভ করব। তো অ্যাক্টিভিটিগুলি সলভ করার আগে আমাদের এখানে কিছু ওয়ার্ড ট্রোভ দেওয়া আছে, অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলির অর্থ এখানে দেওয়া আছে, সেগুলো আমরা জেনে নেব। তো প্রথমে দেওয়া আছে উডল্যান্ড মানে কি ফরেস্ট অর্থাৎ জঙ্গল। সিক্রেট মানে কি সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন, যেটাকে গোপনে রাখা হয়, ওকে, সেটা হচ্ছে সিক্রেট বা গোপনীয়। রাইভালরি মানে হচ্ছে কি অপোজিশন অর্থাৎ বিরোধী পার্টি, ওকে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যেটাকে বলা হয় সেটা হচ্ছে রাইভালরি বা অপোজিশন। ওয়ারিয়ার্স মানে কি পার্সন হু ফাইট ইন আ ব্যাটেল অর ওয়ার, যে হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে তাকে বলা হয় কি ওয়ারিয়ার্স বা ফাইটার বা যোদ্ধা। ফ্যাসিনেটেড মানে হচ্ছে গ্রেটলি অ্যাট্রাক্টেড, কোনো কিছুর প্রতি ভীষণভাবে আকর্ষিত হওয়া, সেটা হচ্ছে ফ্যাসিনেটেড। ওকে, মেস মানে হচ্ছে আ হেভি ওয়েপন উইথ আ স্পাইকড মেটাল হেড, অর্থাৎ ভারী একটি অস্ত্র যার মাথাটা হচ্ছে একটি ধাতুর তৈরি, ওকে, যেটাকে বলা হয় গদা আর কি, সেটাই হচ্ছে মেস। এরপর হচ্ছে ডিসিপলস মানে হচ্ছে কি স্টুডেন্টস, ছাত্র বা শিষ্য। কনসেন্ট্রেশন মানে কি অ্যাবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অন আ সিঙ্গেল থিং, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বা একটি বস্তুর জিনিসের ওপর মনোযোগ করার যে সক্ষমতা, সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোযোগ। নেক্সট হচ্ছে ইমেন্স মানে হচ্ছে গ্রেট অর্থাৎ খুব বেশি, ওকে, অত্যন্ত। টোয়িং মানে কি সাউন্ড অফ আ টাইটলি স্ট্রেচড স্ট্রিং বিং প্লাগড, অর্থাৎ একটি তারকে খুব টাইটলি সেটাকে বেঁধে রেখে টেনে ছেড়ে দিলে যে আওয়াজটা হয় টুং করে সেই আওয়াজটাই হচ্ছে কি বলা হচ্ছে কি টোয়িং। ওকে, নেক্সট শব্দ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিটিসিজম মানে কি এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, কোনো কিছুকে সম্মতি না দেওয়ার যে আমাদের এক্সপ্রেশন, সেটাই হচ্ছে ক্রিটিসিজম বা সমালোচনা। ওবিয়েট মানে কি ডিড হোয়াট ওয়াজ টোল্ড, ওকে, অর্থাৎ যেটা বলা হয় সেটাই যে করে সেটা, ওকে, সেটাই হচ্ছে ওবিয়েট মানে হচ্ছে মান্য করা। অবজার্ভড মানে কি নোটিসড লক্ষ্য করা, ওকে, নোটিসড মানে লক্ষ্য করা, অবজার্ভ মানে কি লক্ষ্য করা। আর্চার আ পার্সন হু শুট অ্যারোজ উইথ আ বো, ওকে, আর্চার যে হচ্ছে ধনুক থেকে তীর ছোড়ে তাকে বলা হয় কি আর্চার, ওকে, বা ধনুর্বিদ। এরপর হচ্ছে টুইন্স মানে কি টু চিলড্রেন বোর্ন অ্যাট আ সেম টাইম টু দ্য সেম মাদার, ওকে, অর্থাৎ একই সময়ে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুটি বাচ্চা, ওকে, সেটাই হচ্ছে টুইন্স বা যমজ। নেক্সট দেওয়া আছে লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 1। এরপর অ্যাক্টিভিটি 1, তো অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে লেটস টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর দেওয়া আছে কি দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট 2, দ্রোণাচার্য একটি টেস্টের বা একটি পরীক্ষার আয়োজন করেছিলেন কী করার জন্য, টু ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সবার মধ্যে কে সব থেকে ভালো ধনুর্বিদ সেটা দেখার জন্য। ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামং অল, সবার মধ্যে কে সব থেকে বুদ্ধিমান ছেলে সেটা দেখার জন্য। ডিসাইড দ্য মোস্ট ডিসঅবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল, সবার মধ্যে কে সব থেকে অবাধ্য ছেলে সেটা দেখার জন্য। তো তিনি পরীক্ষাটা অ্যারেঞ্জ করেছিলেন কিসের জন্য, কে সব থেকে তীর ভালো চালাতে পারে সেটা দেখার জন্য, বেস্ট আর্চার কে সেটা দেখার জন্য। তো প্রথমেরটা হচ্ছে সঠিক উত্তর নাম্বার এ, এটাতে আমরা টিক চিহ্ন দেবো, ওকে। 2 নম্বরে কী দেওয়া আছে দ্য কৌরবাস ওয়ার, মানে কৌরবরা ছিল কি 5 ব্রাদার্স 5 ভাই, 51 ব্রাদার্স 51 ভাই, না 100 ব্রাদার্স মানে 100 ভাই। তো কৌরবরা ছিল কয় ভাই, না 100 ভাই ছিল। তো নাম্বার সি এটা হবে সঠিক উত্তর এখানে। এরপর 3 নম্বরে দেওয়া আছে
নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ, নকুল এবং সহদেব কোন অস্ত্রের প্রতি তারা কমফর্টেবল ছিল? বোজ অ্যান্ড অ্যারোস, তীর ধনুক ছিল, সোর্ড মানে কি তলোয়ার, আর দেওয়া আছে কি স্পেয়ার, স্পেয়ার মানে কি বর্ষা। তো তারা নকুল এবং সহদেব দুজনে তলোয়ার চালাতে ভালো পারতো, সোর্ড, এটা হচ্ছে সঠিক উত্তর বিয়েরটা। ওকে, এরপর দেওয়া আছে 4 নাম্বার। 4 নাম্বারে কী বলা হচ্ছে? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। ওকে, আমি শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি, সেট, এটা কে বলেছিল? দ্রোণাচার্য বলেছিল, দুঃশাসনা বলেছিল না অর্জুন বলেছিল? এটা বলেছিল কি অর্জুন। তো নাম্বার সি এটা হচ্ছে সঠিক উত্তর। 5 নাম্বার কী দেওয়া আছে? অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত শিশুরা সে বনভূমিতে জড়ো হয়েছিল কিসের কোনটার কাছে? নিয়ার আ স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতো সেখানে একটা ছোট্ট আছে কুড়েঘর, সেই কুড়েঘরের পাশে পন্ড হোয়ার আ ক্রেন লিভড, একটা পুকুরের পাশে যেখানে একটা সারস পাখি বাস করতো সেখানে। প্যালেস হোয়ার দেয়ার প্যারেন্টস লিভ, যেখানে তাদের একটা প্রাসাদের পাশে যেখানে তাদের বাবা মা থাকতো সেখানে। তো কোথায়? না গুরু দ্রোণাচার্যের যে ছোট্ট কুড়ে ঘর ছিল তার পাশে। তো নাম্বার 1-এরটা অর্থাৎ 1-এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 6 নম্বর যে প্রশ্ন এখানে দেওয়া আছে কি? দুর্যোধনা ওয়াজ, দুর্যোধন ছিল কি? দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পাণ্ডব, পাণ্ডবদের বড় ভাই। দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরব, কৌরবদের বড় ভাই। দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরব, কৌরবদের সব থেকে ছোটো ভাই। তো দুর্যোধন ছিল কে? না কৌরবদের সব থেকে বড় ভাই। তো নাম্বার 2টা হবে, নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর, কৌরবদের সব থেকে বড় 100 ভাইয়ের মধ্যে। ওকে, এরপর 7 নাম্বার দেওয়া আছে আলটিমেটলি দ্য টেস্ট রিভিল্ড দ্যাট, মানে শেষ পর্যন্ত যে পরীক্ষা সেই পরীক্ষাটায় কী প্রমাণিত হয়েছিল? অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন সব থেকে ভালো ধনুর্বিদ। অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন সব থেকে চালাক ছেলে। অর্জুন ওয়াজ নট অ্যাট অল গুড আর্চার, অর্জুন একদম ভালো তীরন্দাজ নয়। তো কোনটা প্রমাণিত হয়েছে? দ্য অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন সব থেকে ভালো তীরন্দাজ বা ভালো ওকে তীর চালাতে পারে এটা। তো নাম্বার এটা হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। এরপর অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সের মধ্যে টি অথবা এফ লিখতে হবে, ঠিক হলে ঠিক এবং ভুল হলে এফ লিখতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে কি? দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য কী ছিল? না সেই সময়কার সব থেকে ভালো একজন গ্রেটেস্ট একজন পোয়েট মানে কি কবি ছিলেন। এটা ভুল, তত তিনি ছিলেন একজন গ্রেটেস্ট ওয়ারিয়ার ছিলেন, যোদ্ধা ছিলেন। তো প্রথমে এটা কী হবে? না এফ হবে, ওকে ফলস। এরপর ওকে, তো এরপর 2 নাম্বারটা কী হবে? বি নাম্বারটা দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, যে পাখিটা তৈরি করা হয়েছিল সেটা পেপারে তৈরি করা হয়েছিল, তো এটা পেপারের নয়, সেটা একটি কাঠের তৈরি করা হয়েছিল, তো এটাও হবে ফলস অর্থাৎ এফ হবে। ওকে, নেক্সট সি নাম্বার দেওয়া আছে কি? দ্রোণাচার্য ওয়াজ দ্য ডিসেবল অফ পরশুরামা। তো দ্রোণাচার্য পরশুরামের একজন শিষ্য ছিলেন, এটা সঠিক তথ্য। ওকে, দ্রোণাচার্য পরশুরামের কাছ থেকে কিন্তু সব কিছু অস্ত্রশস্ত্রের যে গোপন তথ্য সেগুলো শিখেছিলেন। ডি নাম্বার দেওয়া আছে দ্রোণাচার্য ওয়াজ প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন। তো দ্রোণাচার্য অর্জুনের যে মনোযোগ সেটাতে তিনি প্লিজড মানে খুশি হয়েছিলেন, এটাও সঠিক তথ্য, তিনি খুশি হয়েছিলেন। ওকে, অর্জুনের যে কনসেন্ট্রেশন সেটা থেকে তিনি খুশি হয়েছিলেন, এটাতে টি হবে। তো প্রথম দুটো হয়ে গেলে এফ, পরে দুটো হবে টি। নেক্সট যেটা দেওয়া আছে কি? না যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি অবিডিয়েন্ট টু হিজ গুরু। যুধিষ্ঠির তার গুরুর প্রতি খুব বাধ্য ছিলেন বা গুরুর কথা মেনে চলতেন, তো এটা সঠিক তথ্য টি হবে। আচ্ছা, এফ দেওয়া আছে অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, সমস্ত বাচ্চারা তাদের যে তাদের যে অস্ত্রশস্ত্র চালানোর যে শিক্ষা ছিল তারা খুব খুশিতে খুব ভালোভাবে শিখতো আর কি, এটাও সঠিক তথ্য, এখানে টি হবে। ওকে, এভাবে প্রথম দুটো আমাদের এফ হবে, বাকিগুলো আমাদের হয়ে গেল টি। ওকে, নেক্সট দেখবো পরের প্রশ্ন। এখানে অ্যাক্টিভিটি 3, এখানে কি বলা হচ্ছে? অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটিকে সম্পূর্ণ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। যেমন এখানে দেওয়া আছে নেম অফ দ্য প্রিন্স অর্থাৎ রাজকুমারদের নাম দেওয়া আছে, হিজ ফেভারিট ওয়েপেন তাদের যে প্রিয় যে অস্ত্র সেই অস্ত্রের নামটা এখানে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে। ওকে, তো প্রথমে দেওয়া আছে কি? যুধিষ্ঠিরের সব থেকে প্রিয় অস্ত্র কি? না স্পিয়ার অর্থাৎ বর্ষা। এরপর দেওয়া আছে কি? মেষ অর্থাৎ গদা কার প্রিয়? না ভীম আর কার? দুর্যোধনা। ওকে, ভীম আর দুর্যোধন, তো ভীমা আর দুর্যোধনা এই দুজনের নাম লিখতে হবে, এদের হচ্ছে মেষ মানে গদা, এদের প্রিয় অস্ত্র। তারপর হচ্ছে কি সোর্ড মানে তলোয়ার, নকুল আর সহদেব এদের হচ্ছে তলোয়ার। ওকে, সোর্ড হচ্ছে এদের প্রিয় অস্ত্র। আর অর্জুনের হচ্ছে কি? বাউস অ্যান্ড অ্যারোস, অর্জুনের হচ্ছে কি? তীর ধনুক হচ্ছে অর্জুনের প্রিয় অস্ত্র। তো এইভাবে এই চারটাকে সম্পূর্ণ করতে হবে।
এরপর অ্যাক্টিভিটি 4-এ এখানে বলা হচ্ছে লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে এই কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 1-এ দেওয়া আছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? তো দ্রোণাচার্যের গুরু ছিলেন কে পরশুরাম। তো পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরু ছিলেন পরশুরাম। 2 নম্বরে দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড। বার্ড অর্থাৎ পাখিটিকে কোথায় প্লেস করা হয়েছিল বা কোথায় স্থাপন করা হয়েছিল? তো কি উত্তর হবে? দ্য বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রি ইন দ্য উডল্যান্ড। সেই বনভূমিতে একটা গাছের সেই পাখিটিকে রাখা হয়েছিল। ওকে, 3 নম্বর দেওয়া আছে হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি। যুধিষ্ঠির কী দেখতে পেয়েছিল? ওকে, যখন সে পাখিটাকে তীর দিয়ে যখন সে নিশানা করছিল সেই সময়। তো যুধিষ্ঠিরা স গুরু দ্রোণাচার্য, দ্য ট্রি, ওকে, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। তো যুধিষ্ঠির এই জিনিসগুলো দেখতে পেয়েছিল, তার গুরুকে দেখতে পেয়েছিল, গাছ দেখতে পেয়েছিল, লোকজন দেখতে পেয়েছিল এবং পাখি দেখতে পেয়েছিল, পাখিটিকে দেখতে পেয়েছিল। 4 নম্বর দেওয়া আছে কি না হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট। গুরু দ্রোণাচার্য কেন অর্জুনকে সব থেকে বেশি একটু পছন্দ করছেন কেন? না দ্রোণাচার্য লাইকড অর্জুনা মোস্ট বিকজ হি লার্নড বোজ অ্যান্ড অ্যারোজ উইথ ইমেন্স কনসেন্ট্রেশন। কারণ কি অর্জুন তার তীর ধনুক চালানোর যে শিক্ষা সেটা খুব গভীর মনোযোগ সহকারে শিখতো। এর জন্য গুরু দ্রোণাচার্য অর্জুনকে একটু বেশি পছন্দ করতেন আর কি। এরপর 5 নম্বর দেওয়া যায় হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট। কোনো টার্গেটকে, কোনো লক্ষ্য বস্তুকে যদি আমরা এম করতে যাই তাহলে আমাদের কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? তো উত্তর কী হবে? ইন্টেন্স কনসেন্ট্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট। কোনো লক্ষ্যবস্তুকে ভেদ করার জন্য আমাদের গভীর মনোযোগটা হচ্ছে সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ বা সবথেকে প্রয়োজন। 5 নম্বর অ্যাক্টিভিটি এখানে কী দেওয়া আছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি। যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পতে কিন্তু এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড আমরা খুঁজে পাবো। ওকে, দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স। তো প্রত্যেকটা অপোজিট ওয়ার্ড যেগুলো হবে, ওকে, সেই শব্দগুলোর প্রথম লেটারগুলো আমাদের এখানে প্রথমে দেওয়া আছে, প্রথম লেটারগুলো, বাকিগুলো আমাদের লিখতে হবে। তো প্রথমে হচ্ছে ডার্ক মানে অন্ধকার, আর তার অপোজিট ওয়ার্ড হবে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, BRIGHT ব্রাইট। 2 নম্বর হচ্ছে কি স্যাড মানে দুঃখ, তো এখানে গ্লাড মানে হচ্ছে কি আনন্দ, ওকে, GLAD। নেভার মানে হচ্ছে কখনো না, অলওয়েজ মানে হচ্ছে কি সর্বদা, ওয়ার্স্ট মানে হচ্ছে সব থেকে খারাপ, বেস্ট মানে সব থেকে ভালো, এভরিথিং মানে হচ্ছে সব কিছু, নাথিং মানে কোনো কিছুই না, ইনভিজিবল মানে হচ্ছে কি অদৃশ্য, ভিজিবল মানে হচ্ছে কি দৃশ্য। তো এইভাবে এগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দগুলো আমাদের ডান থেকে লিখতে হবে। ওকে, তো নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী দেওয়া আছে না ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিংস ইন কলাম বি। এখানে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তাদের মিনিংগুলো, অর্থগুলো ডান দিকে দেওয়া আছে, তো সেই আমাদের একে মেলাতে হবে। ওকে, একই শব্দের অর্থ। প্রথমে দেওয়া আছে ডিসিপেল মানে হচ্ছে কি শিষ্য, বা এখানে দেওয়া আছে স্টুডেন্ট বা ছাত্র বা স্টুডেন্ট, তো ডিসিপেলের সঙ্গে স্টুডেন্ট এটা মিলবে। রয়্যাল মানে কি ওকে, রাজকীয়, তো এটা হবে ম্যাজেস্টিক, এটাও মানে হচ্ছে কি রাজবংশীয় আর কি। ওকে, এরপর যা ইমেন্স মানে হচ্ছে খুব বেশি। ওকে, তো এটা হবে কি ইমেন্সের সঙ্গে কী হবে হিউজ মানে হচ্ছে অত্যন্ত বা খুব বেশি, বিশাল বড়। এরপর কী দিয়েছে সাইলেন্সড মানে কি চুপচাপ, তো কেপ্ট কোয়াইট এটা মানে হচ্ছে কি চুপচাপ, এটার সাথে এটা মিলবে। এরপর দেওয়া হচ্ছে টার্গেট মানে কি লক্ষ্য, গোল মানে হচ্ছে কি লক্ষ্য, এটার সাথে এটা মিলবে। এরপর হচ্ছে প্রমিনেন্টলি মানে কি স্পষ্টভাবে, ডিস্টিংক্টলি মানে হচ্ছে কি স্পষ্টভাবে। আর হচ্ছে অবজার্ভড মানে হচ্ছে লক্ষ্য করা, নোটিস মানে হচ্ছে কি নোটিসড, এটার মানে হচ্ছে লক্ষ্য করা। তো এইভাবে এগুলোকে মেলাতে হবে। নেক্সট দেওয়া আছে অ্যাক্টিভিটি 7। তো অ্যাক্টিভিটি 7-এ বলা হচ্ছে লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে একটি বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে রেডি, সারপ্রাইজড, ফিয়ার্স, ইনভাইটেড আর হচ্ছে প্লিজ। তো আমরা এগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরটা কী হবে না উই ওয়ার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ, অর্থাৎ স্যাড নিউজ মানে কি দুঃখের খবরটা শুনে আমরা খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, মানে খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওকে, সারপ্রাইজ মানে কি অবাক হয়ে যাওয়া। দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম, রেডি মানে কি প্রস্তুত, অর্থাৎ খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত হলো। আচ্ছা, 3 নম্বর দেওয়া আছে অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিম্যাল। ফিয়ার্স মানে কি ভয়ঙ্কর যেসব অ্যানিম্যাল বা পশু, তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে আর কি।
এরপরটা কি আমাদের প্লিজ হবে, ওকে, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস, অনুগ্রহ করে এক গ্লাস জল দাও। এখান থেকে প্লিজ নিয়ে আমরা এখান থেকে আমাদের লিখতে হবে। এরপর দেওয়া হচ্ছে রেণুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। রেণুকা তার 10তম যে 10th যে জন্মদিন, ওকে, সেই জন্মদিনে তার সমস্ত বন্ধুদের নিমন্ত্রণ জানিয়েছিল। ইনভাইটেড মানে হচ্ছে কি নিমন্ত্রণ জানানো, তো এখান থেকে এটা লিখতে হবে, এখানে আমরা লিখলাম। তো এইভাবে এখান থেকে শব্দগুলোকে নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি দেওয়া আছে অ্যাক্টিভিটি 8, এখানে বলা হচ্ছে লেটস রাইট এ অর এন অর দি ইন দ্য বক্সেস। এখানে এ এন অর দি লিখতে হবে এই বাক্সগুলোর মধ্যে, কোথায় এ হবে, কোথায় এন হবে, আর কোথায় দি হবে। তো প্রথমে 1 নম্বর দেওয়া আছে হি অলওয়েজ স্পিক্স দ্য, এখানে হবে দ্য হবে, দ্য ট্রুথ, অর্থাৎ সে সবসময় সত্য কথা বলে, তো দ্য ট্রুথ এখানে হবে টিএইচ দি হবে। আচ্ছা, 2 নম্বর দেওয়া আছে নীলা হ্যাজ সিন, অর্থাৎ নীলা দেখেছে দ্য তাজমহল, নীলা তাজমহল দেখেছিল, ওখানে তাজমহল আগে টিএইচ দিয়ে হবে, ওকে, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, নীলা তাজমহল দেখেছে। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান হবে, মিস্টার সেন একজন সৎ লোক, তো অনেস্ট এখানে এইচটা যেহেতু ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে হবে এ হবে না, এখানে অ্যান হবে, অনেস্ট ম্যান। 4 নম্বরে দেওয়া আছে অমল ইজ ড্রয়িং আ ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ভারতবর্ষের একটি ম্যাপ আঁকছে, তো এখানে ম্যাপ এর আগে এ হবে, যেহেতু এমটা হচ্ছে কনসোনেন্ট, তো তার জন্য এখানে এ হবে, এখানে অ্যান হবে না। এরপর দ্য গঙ্গা ইজ আ হলি রিভার, গঙ্গা হচ্ছে একটি পবিত্র নদী, এখানে দ্য গঙ্গার আগে টিএইচ দা হবে, ওকে। এরপরে হ্যাভ ইউ সিন অ্যান আওয়াল, তুমি কি একটি পেঁচা দেখেছো, তো এখানে ও হচ্ছে, এটা হচ্ছে ভাবে, তার জন্য এখানে কী হবে, অ্যান হবে, ওকে। গ্র্যান্ডফাদার গেভ মি আর ডল, ঠাকুরদা আমাকে একটা পুতুল দিয়েছিল, তো এখানে ডল ডিটা হচ্ছে কনসোনেন্ট, তার জন্য এখানে এ হবে। তো এভাবে এ এন আর ডি এগুলো দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এরপর দেওয়া আছে অ্যাক্টিভিটি 9, এখানে দেওয়া আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, এখানে একটা ছবি দেওয়া আছে, বলা হচ্ছে কি ছবিটিকে দেখো। তো ছবিটিতে এখানে কী কী দেওয়া আছে, এখানে একটা ফ্যান ঝুলছে, ওকে, সিলিংয়ে যে ফ্যান আছে সেটা ফ্যান, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে একটা টেবিল আছে, এখানে টেবিলের উপরে একটা ফুলদানি আছে, টেবিলের নিচে একটা কুকুর শুয়ে আছে পাশে, ওকে, এখানে একটা বিড়াল যাচ্ছে, এখানে একটা বইয়ের তাক আছে এবং সেখানে তাকের মধ্যে অনেক বই আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা ঘরের ছবি। তো এরপর কি বলা হচ্ছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম। তো এখানে বলা হচ্ছে এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোকে নিয়ে এই শূন্য স্থানগুলোকে পূরণ করতে হবে, এবং যে ছবিটা আমরা দেখলাম, যে ঘরের ছবিটা দেখলাম, এই ঘরটাকে আমাদের ডেসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, দেয়ার ইজ আ টেবিল, একটা টেবিল আছে কোথায়, অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, অর্থাৎ ঘরের মাঝখানে, সেন্টার মানে কি মাঝখান, তো এখানে অ্যাট হবে, ওকে। তো এখান থেকে আমাদের এই অ্যাট নিয়ে এখানে বসাতে হবে, অ্যাট দ্য সেন্টার, মানে ঘরের মাঝখানে একটি টেবিল আছে। এরপর 2 নম্বরে হচ্ছে দেয়ার ইজ আ ভাস অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা ভেস মানে কি ফুলদানি আছে, যেটা আমরা দেখলাম, তো টেবিলের উপরে একটি ফুলদানি আছে। 3 নম্বরে হচ্ছে সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ফেস, তো কিছু সেই ফুলদানিতে কিছু ফুল আছে, তো এখানে ইন হবে, ইন মানে হচ্ছে মধ্যে, সেই ফুলদানির মধ্যে কিছু ফুল আছে। 4 নম্বরে কী দেওয়া আছে, আর ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, তো এখান থেকে আন্ডারটা নিয়ে আমাদের এখানে লিখতে হবে, আন্ডার মানে হচ্ছে কি নিচে, অর্থাৎ টেবিলের নিচে একটা কুকুর শুয়ে আছে, যেটা আমরা ছবিতে দেখলাম। 5 নম্বরে কী দেওয়া আছে, আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, অর্থাৎ একটি ফ্যান সিলিং থেকে ঝুলছে, ওকে, ফ্রমটা আমাদের এখান থেকে নিয়ে লিখতে হবে, ফ্রম মানে থেকে, তো সিলিং থেকে একটা ফ্যান ঝুলছে, যেটা ঘরের মধ্যে আমরা দেখতে পেলাম ছবিতে। 6 নম্বরে কী দেওয়া আছে, আ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর, বিসাইড মানে কি পাশে, তো দরজার পাশে একটা বুক সেলফ আছে, যেটা আমরা ছবিতে দেখতে পেলাম, বিসাইড মানে হচ্ছে পাশে, তো দরজার পাশে একটি বুক সেলফ আছে। আর ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, একটি বিড়াল ঘরের মধ্যে ঢুকছে, ওকে, দরজা থেকে কোনো বাইরে থেকে ভেতরে যদি কোনো কিছু ঢোকে বা কোনো কিছু এক জায়গা থেকে এক জায়গায় যদি প্রবেশ করে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি, ওকে। তো আ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, একটি বিড়াল ঘরের মধ্যে ঢুকছে হেঁটে হেঁটে আর কি, ওয়াকিং মানে হেঁটে হেঁটে। এরপর দেওয়া আছে লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে দেখতে বলা হচ্ছে। ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট, এই ওয়ার্ডগুলো আমরা যখন টেক্সটটা পড়লাম তখন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা টেক্সটে পেয়েছিলাম বা দেখতে পেয়েছিলাম। সাচ আ ওয়ার্ড কোয়ালিফাইজ দ্য ভার্ব, তো এই ওয়ার্ডগুলো কোনো ভার্বকে কোয়ালিফাই করে বা কোনো ভার্বের অবস্থান, দোষ, গুণ এরকম কিছু বোঝায়, কোনো ভার্বের কোয়ালিটি বোঝায় আর কি। এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা, যেমন যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির ইনোসেন্টভাবে বা নির্দোষভাবে উত্তর দিয়েছিল। হেয়ার দ্য ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দ্য ভার্ব রিপ্লাইড, তো এখানে ইনোসেন্টলি এই শব্দটা
রিপ্লাইড এই শব্দটার কিছু গুণ বলা হচ্ছে। সে উত্তর দিয়েছিল, উত্তরটা কীরকমভাবে দিয়েছিল, নম্রভাবে ওকে বা নির্দোষভাবে উত্তরটা দিয়েছিল। তো ইনোসেন্টলি এই রিপ্লাইড ভার্বটাকে কোয়ালিফাই করছে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি। তো গুরু তার সমস্ত শিষ্যদের সমানভাবে কিন্তু ট্রিট করে বা সবার সাথে সমান আচরণ করে। তো এখানে কী বলা হচ্ছে, সিমিলারলি হেয়ার দ্য ওয়ার্ড ইকুয়ালি কোয়ালিফাইজ দ্য ভার্ব ট্রিটেড। এখানেও কিন্তু এই যে ওয়ার্ড ইকুয়ালি, এই ইকুয়ালি যে শব্দটা এখানে ট্রিটেড এই ভার্বটিকে কোয়ালিফাই করছে। ওকে, তো এখানে সাচ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব। তো এখানে এই ধরনের যে শব্দ ইনোসেন্টলি, ইকুয়ালি, এই শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব, যেগুলো ভার্বকে মডিফাই করে বা ভার্বকে কোয়ালিফাই করে, সেগুলোকে বলা হয় কি অ্যাডভার্ব। let us also remember that a adverb also qualifies an adjective। তো এখানে বলা হচ্ছে কি, এটাও মনে রাখার বিষয়টা কি, এটা আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যাডভার্ব আবার একটা অ্যাডজেক্টিভকেও কিন্তু কোয়ালিফাই করতে পারে। অ্যাডভার্ব যখন যেমন কোনো ভার্বকে কোয়ালিফাই করে বা ভার্বের দোষগুণ অবস্থায় বোঝায়, তেমনি কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ যেটা, তারাও কিন্তু দোষগুণ অবস্থান বোঝায় একটা অ্যাডজেক্টিভের দ্বারা। ওকে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কি, দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। দ্রোণাচার্য খুব খুশি হয়েছিল। তো হেয়ার দ্য ওয়ার্ড ভেরি কোয়ালিফাইজ দ্য অ্যাডজেক্টিভ গ্ল্যাড। তো গ্ল্যাড এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, গ্ল্যাড মানে খুশি। তো এখানে ভেরিটা আবার অ্যাডজেক্টিভ, গ্ল্যাড শব্দটাকে খুশি হয়েছিল, কীরকম খুশি হয়েছিল না খুব খুশি হয়েছিল। তো এখানে অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করছেন এই ভেরি শব্দটা, এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। এখানে দেওয়া আছে কি, লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 10। এখানে অ্যাক্টিভিটি 10-এ দেওয়া আছে সাম ওয়ার্ডস আর গিভেন বিলো। এখানে নিচে কিছু ওয়ার্ডস দেওয়া আছে। ওকে, আমাদের আচ্ছা এই শব্দগুলো আমাদের এখানে দেওয়া আছে। লেটস পুট আর টিক, শব্দগুলোর পাশে আমাদের টিক দিতে হবে। ওকে, বিসাইড দোজ, এই শব্দগুলোর পাশে বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস, যেগুলো অ্যাডভার্ব সেই শব্দগুলোর পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে 1 নম্বর দেওয়া আছে কি সাইলেন্টলি। সাইলেন্টলি হচ্ছে একটি অ্যাডভার্ব, তো এর পাশে আমাদের টিক দিতে হবে। নাও এটাও একটি অ্যাডভার্ব। রিমেম্বার হচ্ছে একটি ভার্ব, এটা অ্যাডভার্ব নয়। সুনটা হচ্ছে অ্যাডভার্ব। এম এটা কিন্তু অ্যাডভার্ব নয়। অনলিটা একটি অ্যাডভার্ব। লাউড হচ্ছে অ্যাডভার্ব নয়। ওকে, নিয়ার হচ্ছে অ্যাডভার্ব আর এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ট্রাই হচ্ছে ভার্ব। তো যেগুলো অ্যাডভার্ব সেগুলোর পাশে আমাদের টিক চিহ্ন আমাদের এভাবে দিতে হবে। ওকে, আচ্ছা, তো নেক্সট অ্যাক্টিভিটি 11 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 11 যেখানে বলা হচ্ছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে এই বক্সের মধ্যে। এই অ্যাডভার্বগুলোকে নিয়ে এই শূন্যস্থানগুলিকে আমাদের পূরণ করতে হবে। প্রথমে 1 নম্বর দেওয়া আছে উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স। আমরা বাক্সের যে লিড বা ঢাকনাটাকে খুললাম। এখানে কেয়ারফুলি হবে। কেয়ারফুলি মানে কি খুব সতর্কের সঙ্গে বা আস্তে আস্তে বা ধীরে ধীরে আমরা বাক্সের ঢাকনাটা খুললাম। তো কেয়ারফুলি হচ্ছে একটি অ্যাডভার্ব, তো এখানে এটা বসবে। 2 নম্বর দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার। লোকটি খুব গরিব, দরিদ্র, বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সৎভাবে জীবনযাপন করে বা সৎভাবে সে বাস করে। তো এখানে অনেস্টলিটা এখানে হবে। ওকে, এরপর হচ্ছে 3 নম্বরে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমাদের সবসময় অপরকে সাহায্য করা আমাদের উচিত। তো অলওয়েজ হচ্ছে একটি অ্যাডভার্ব, সেটা এখান থেকে নিয়ে লিখতে হবে। এরপর 4 নম্বরে হচ্ছে ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস। গতকাল রেনুর হাউসের কাছে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো নিয়ার মানে হচ্ছে কাছে, তো নিয়ার হচ্ছে একটি অ্যাডভার্বস। এখান থেকে নিয়ারটা নিয়ে আমাদের এখানে লিখতে হবে। 5 নম্বর দেওয়া আছে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। সো ব্রেভলি মানে কি সাহসিকতার সঙ্গে। তো সোলজার মানে সৈনিকরা সাহসিকতার সঙ্গে তাদের দেশের জন্য লড়াই করেছিল বা লড়াই করলো। এরপর দেওয়া আছে কি আই নেভার ওয়েন্ট টু আ জু। আমি কখনোই জু বা চিড়িয়াখানা জানি। তো এখানে হবে কি নেভার এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তো এইভাবে এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো নেক্সট অ্যাক্টিভিটি এখানে কি দেওয়া আছে লেটস ওয়ার্ক টুগেদার। চলো একসাথে কাজ করি। লেটস লুক অ্যাট দ্য সেট অফ পিকচার্স বিলো। এখানে একটি পিকচার সেট দেওয়া আছে। ওকে, এই ছবিটাকে দেখতে বলা হচ্ছে দ্য পিকচার্স আর টেলিং আস স্টোরি। তো এই পিকচার যেটা দেওয়া আছে, এই পিকচারটা আমাদেরকে একটা গল্প বলবে। ওকে, পিকচারের মধ্যে একটা গল্প লুকিয়ে আছে। ইট ইজ আ স্টোরি ফ্রম বেতাল পঞ্চবিংশতি। এবং এই গল্পটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যে গল্প গুচ্ছ সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এই ছবিটিকে আমরা দেখতে বলা হচ্ছে। ছবিটিকে আমরা দেখে নেওয়ার পরপর একে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। ওকে, তারপর 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর দেওয়া আছে। ওকে, প্রত্যেকটা নিচে নাম্বার দেওয়া আছে। তারপর 7, 8, 9, 10, 11, 12, টোটাল এখানে 12টা ছবি এখানে দেওয়া আছে। তো এরপরে এখানে কি বলা হচ্ছে দেখুন,
লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো, নিচে যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সগুলিকে দেখতে বলা হচ্ছে। দে আর নট ইন অর্ডার, এই সেন্টেন্সগুলিকে সাজিয়ে লেখা নেই। ওকে, অ্যারেঞ্জ দেম সিরিয়ালি, এই সেন্টেন্সগুলিকে তোমাদের সিরিয়ালি লিখতে হবে, পরপর লিখতে হবে, 1 2 3 4 এরকম করে লিখতে হবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য পিকচার ইন পেজ 103, অর্থাৎ পেজ 103, অর্থাৎ আগের পৃষ্ঠা যে আমরা দেখলাম যে ছবিটা 1 2 3 পরপর সাজানো আছে। ওকে, সেই অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে পরপর সাজাতে হবে 1 2 3 করে। ওকে, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো যেটা 1 নম্বর হবে সেটা এখানে করে দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর। অর্থাৎ বেতাল পুট ফরওয়ার্ড আ পাজেল টু বিক্রম, বেতাল বিক্রমকে একটি ধাঁধা জিজ্ঞেস করলো। ওকে, এটা হচ্ছে প্রথম 1 নম্বর সেন্টেন্স। তো 2 নম্বর সেন্টেন্স যেটা বা 2 নম্বর পিকচার যেটা, সেটা হচ্ছে এটা। ওকে, নাম্বারগুলো আমরা পরপর এখানে দিয়েছি, কোনটাতে কোন নাম্বার হবে। তো 2 নম্বর হচ্ছে এটা, ওমেন কল্ড লীলাবতী, অর্থাৎ লীলাবতী নামে একজন মহিলা ম্যারিড আ থিপ, একজন চোরকে বিবাহ করেছিলেন। অ্যান্ড দ্য থিপ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং, এবং সেই চোরটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে চুরি করা ছেড়ে দেবে। এটা হচ্ছে 2 নম্বর। ওকে, এরপর 3 নম্বর যে আমাদের সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স হচ্ছে এটা, আফটার আ সন ইজ বর্ন, অর্থাৎ তাদের একটা পুত্র সন্তান জন্মাবার পর দ্য থিপ ফাউন্ড, মানে চোরটি দেখলো, দ্যাট হি হ্যাড নো মানি, তার আর কোনো টাকা পয়সা নেই, টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে চালানোর জন্য তার কোনো আর টাকা পয়সা নেই। তখন সে কী করলো, 4 নম্বর সেন্টেন্স হচ্ছে আমাদের এটা হবে, হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, তো তারপর সে আবার চুরি করতে গেল, তো এটা হচ্ছে 4 নম্বর সেন্টেন্স। ওকে, তো 5 নম্বর সেন্টেন্স আমাদের যেটা, সেটা হচ্ছে 5 নম্বর সেন্টেন্স হচ্ছে এটা হবে আমাদের এখানে 5 নম্বর সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে 5 নম্বর সেন্টেন্স, দ্য থিফ ডাইড। ওকে, তো তারপর চোরটা মারা গেল, এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এখানে, তো লীলাবতী ম্যারিড আ বিজনেসম্যান, তারপর কী করলো, চোর মারা যাওয়ার পর লীলাবতী আবার বিবাহ করলেন একটা বিজনেসম্যান, অর্থাৎ একটা ব্যবসায়ীর সঙ্গে বিবাহ করলেন, এটা হচ্ছে 6 নম্বর। ওকে, এরপর 7 নম্বর যে সেন্টেন্স সেটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে 7 নম্বর সেন্টেন্স, বাট দ্য ইয়াং বয় কুড নট মেক আউট উইথ হুইচ পেয়ার অফ, বাট দ্য ইয়াং বয় কুড নট মেক আউট, কিন্তু সেই যুবক ছেলেটা ছিল আর কি তাদের, ওকে, সে বুঝতে পারলো না, কি বুঝতে পারলো না, না হুইচ পেয়ার অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার, যে অর্থাৎ কোন হাত দুটি তার বাবার, সেটা সে বুঝতে পারলো না। হি রিকল হিজ মাদার, সে তার মায়ের কথা মনে করলো, ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, যে তার মা একবার তার বাবার কথা তাকে মেনশন করেছিল বা বলেছিল, সেটা সে মনে করলো। তো এটা হয়ে যাবে 7 নম্বর সেন্টেন্স। ওকে, এরপর 8 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এখানে, দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি, সেই বিজনেসম্যান অর্থাৎ সেই ব্যবসায়ী তার পরিবারকে ভালোবাসতো, অ্যান্ড ট্রিটেড অ্যান্ড রিচড দ্য চাইল্ড ওয়েল, এবং সেই শিশুটিকেও তিনি লালন পালন করতেন বা ভালোবাসতেন। দ্য চাইল্ড গ্রিভ আপ, ছেলেটি বড় হয়ে উঠলো, অ্যান্ড টুক চার্জ অফ দ্য বিজনেস, এবং সে ব্যবসায়ের দায়িত্ব নিল, সে তার বাবার ব্যবসায়ের দায়িত্ব নিল। এরপর 9 নম্বর যে সেন্টেন্স সেটা হচ্ছে এখানে, লীলাবতী অ্যান্ড দ্য বিজনেসম্যান ডায়েড, তারপর লীলাবতী এবং সেই ব্যবসায়ী মারা গেল। ওকে, তো মারা যাওয়ার পরে কী হলো, এরপর যেটা 10 নম্বর সেন্টেন্স সেটা হবে এখানে, দ্য ইয়াং বয় কেম টু দ্য রিভার সাইড, সেই ছোট্ট ইয়াং বয় মানে যুবক ছেলেটি নদীর ধারে আসলো, টু পারফর্ম দ্য লাস্ট রাইটস, তার মা বাবার যে শেষ অন্ত্যেষ্টি ক্রিয়া যেটা হয় সেটা করার জন্য আসলো। 3 পেয়ার অফ হ্যান্ডস কেম আউট, সেখান থেকে 3 জোড়া হাত উঠে আসলো, তো জল থেকে 3 জোড়া হাত উঠে আসলো। ক্লেমিং দ্য অফারিং মানে হচ্ছে যে নৈবেদ্য যেটা দিতে চেয়েছিল সেটাকে নেওয়ার জন্য। দ্য বয় রিকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, ছেলেটি তার মায়ের হাত দুটোকে সে চিনতে পারলো। ওকে, এরপর যেটা 11 নম্বর সেন্টেন্স সেটা হচ্ছে এখানে, বেতাল স্টপড দ্য স্টোরি, এরপর বেতাল গল্পটা বলা বন্ধ করলো, বেতাল গল্পটা বিক্রমকে বলছিল। ওকে, তো এরপর সে গল্পটা বলা বন্ধ করে দিল, অ্যান্ড আস্কড বিক্রম, এবং বিক্রমকে জিজ্ঞাসা করলো কি, নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং, তো বেতাল বিক্রমকে জিজ্ঞাসা করছে যে এখন তুমি আমাকে বলো যে ছেলেটা তার কোন বাবাকে এসে তার নৈবেদ্যটা দিয়েছিল। ওকে, তো এরপর যেটা 12 নম্বর সেন্টেন্স সেটা হচ্ছে আমাদের এটা, তো বিক্রম রিপ্লাইড, বিক্রম এদের উত্তর দিল, কি উত্তর দিল না, দ্য বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ীকে সে তার নৈবেদ্যটা দিয়েছিল। অ্যাজ হি লাভড অ্যান্ড ব্রট আপ দ্য চাইল্ড, যেহেতু সেই ব্যবসায়ী তার সেই ছেলেটাকে ভালোবাসতো এবং তাকে বড় করে তুলেছিল। ওকে, বেতাল ফ্লিউ অ্যাওয়ে, তারপর বেতাল উড়ে চলে গেল। ওকে, সেটাই হচ্ছে এই গল্পটা, এবং এরই সাথে শেষ হলো ক্লাস 5-এর লেসন 9-এর যে গল্পটা আমাদের ছিল, এবং সেখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া ছিল সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি এবং গল্পটাই আমরা পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা যে লেসন 10 রয়েছে সোশ্যাল
আর গ্রেট সোশ্যাল রিফর্মার, এই গল্পটিকে আমরা পড়বো এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলি আমরা সলভ করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।